গত কয়েকদিন থেকে আমরা যে ব্যাপারটা অনেকগুলো ভিডিওতে আলোচনা করেছি, নানা রকমের শিরোনাম দিয়ে আলোচনা করেছি, নানা দিকে গুঞ্জন চলছে, কি হতে পারে সেটা নিয়েও আমরা আলোচনা করেছি। অতঃপর হাটে হাঁড়ি ভেঙে দিলেন, এই প্রায় 1 ঘন্টা আগে হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন তিনি। ব্যাপারটাকে ফাঁস করে দিয়েছেন যে কাজও শুরু করে দিয়েছে বাংলাদেশ সরকার। প্রিয় দর্শক, একটি গুরুত্বপূর্ণ সংবাদ। কোনো কিছু হতে যাচ্ছে বাংলাদেশে, নতুন কিছু ভাবতে হচ্ছে আমাদেরকে। অন্তরালে কি হচ্ছে সে নিয়ে একটু আলোচনা করব। হঠাৎ করে বাংলাদেশের জন্য একটা বিরাট সুখবর। আমাদের আওয়ামী রাষ্ট্রপতি মুজিব সৈনিক শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে জরুরি সিদ্ধান্ত নিয়েছে। এখন সবাই আলহামদুলিল্লাহ বলছে, খুশি বলছে। এখন লাঠি দেন, ওকে ধরতে হবে, সরালে হবে না, ও যেন পালাতে না পারে, গ্রেপ্তার করতে হবে। ও মুজিব সৈনিক, ও শেখ হাসিনার সাথে কি গোপন কথা বলেছে সব বের করতে হবে, তদন্ত করে। He is boss and he is boss one and only কে কাকু তো খেলা দিয়ে দিছে, ওইখানে তাণ্ডব চালাইছে। আর এদিকে যে সমস্ত কর্মকাণ্ড গণভবনে হয়েছে, আপনারা তো খবর মনে হয় পান নাই। আমার তো মনে হয় তিনি এখন পলাইছে। বাড়ির সামনে এই সমস্ত কিছু করলে তিনি থাকে। নিজের সরকারি বাসভবন ছেড়ে পালিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তাহলে কি রাষ্ট্রপতিকে আরো আগে অপসারণ করে ফেলা হয়েছে, নাকি ফোন কলে ঘোষণা দেওয়ার আগে বা বলার আগে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হয়েছে, নাকি খেলা অন্য কিছু চলতেছে? নতুন করে প্রকাশিত হয়েছে 3টি ভয়ঙ্কর জালিয়াতি। সেই 3টি জালিয়াতি প্রকাশ হয়ে পড়েছে। কি কি জালিয়াতি? আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই বিষয় সম্পর্কে আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর কথা বাড়াবো না। ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব। তবে তার আগে অনুরোধ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। জন্য একটা বিরাট সুখবর। আমাদের আওয়ামী রাষ্ট্রপতি মুজিব সৈনিক শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে সরকার নড়ে চড়ে বসেছে, জরুরি সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের তাৎপর্য অনেক। সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ। এটার তাৎপর্য কি? সোজা সাপটা কথা, রাষ্ট্রপতিকে সরানো হচ্ছে। রাষ্ট্রপতিকে ছবি সরানো মানে রাষ্ট্রপতিকে সরানোর পূর্বের ধাপ। এর মানে তাকে রাখা হচ্ছে না। কাগজে কলমে যেভাবে হোক তিনি রাষ্ট্রপতি থাকলে তার ছবি কেন সরানো হবে? এখানে আরো একটা প্রশ্ন আসে যে তাকে সরানোর আগে তার ছবি সরানো কেন? এটা একটা মজার বিষয়। এখানে রিয়াকশন দেখা হচ্ছে যে কি হয়, তাকে সরানো হবে, একটু আলামত দিয়ে দেওয়া হলো, ইঙ্গিত দিয়ে দেওয়া হলো। এখন বিষয়টা কি হয়, মানুষ কিভাবে দেখে, বা এটার পক্ষে একটা জনমত তৈরি হোক। মানে সরকার রাষ্ট্রপতিকে সরালে এখানে বিএনপির আপত্তি আছে ডেফিনেটলি, কারণ চুপ্পু তো বিএনপির আব্বা। সাংবিধানিক সংকট তৈরি হবে এরকম কথাবার্তা আছে না? বিএনপি বলেছে, বিএনপিকেই তো চুপ্পুকে এতদিন ঠেকিয়ে রেখেছে। চুপ্পু তো গত ডিসেম্বরের আগে বিদায় নেয়। আসিফ নজরুল এবং নাহিদ ইসলাম প্রধান বিচারপতির সাথে বৈঠক করেছেন যে কি করা যায়, কিভাবে সরানো যায়, কাকে রাষ্ট্রপতি বানানো যায়। কিন্তু বিএনপি ভেটো দিয়ে চুপ্পু আব্বাকে ধরে রেখেছে, বিএনপির চুপ্পু আব্বাকে ধরে রেখেছে। তো এই জন্য বিএনপির আপত্তি আছে। যদিও এই সরকার তো এখন পুরোটাই বিএনপির কোলে উঠে বসেছে, সেই জায়গায় সরকারের মধ্যে বিভিন্ন ধারা আছে, গ্রুপ আছে, এটা একটা গ্রুপের কাজ হতে পারে। এখানে চুপ্পুকে কোন যুক্তিতে সরাবে, এই যুক্তি তৈরি করার অংশ হিসাবে আগে ছবি সরানোর প্রক্রিয়া। সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ, এতে জনগণ স্পষ্ট বুঝে গেছে। যেমন আমরা এই ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি, আপনার জনগণকে এই বক্তব্য শোনার সুযোগ করে দেন শেয়ার করে, কি যে চুপ্পুকে সরানো হবে, চুপ আউট। এখন সবাই আলহামদুলিল্লাহ বলছে, খুশি বলছে। সবাই বলছে তাড়াতাড়ি সরান, এখন লাঠি দেন, ওকে ধরতে হবে, সরালে হবে না, ও যেন পালাতে না পারে, গ্রেপ্তার করতে হবে। ও মুজিব সৈনিক, ও শেখ হাসিনার সাথে কি গোপন কথা বলেছে সব বের করতে হবে, তদন্ত করে। একটা জনমত তৈরি হয়েছে। সরকার বলতে পারবে যে এই যে জনগণ তো এর গ্রেপ্তারই চায়, সরানো তো আছেই, এটা গ্রেপ্তার চায়, তো জনগণ চায়, এই জন্য আমরা এটা করেছি। তো জনগণের জনমতটা বর্তমানে রাজনীতির আসল ব্যাটেলফিল্ড হচ্ছে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব। তো ওই জায়গায় যাতে সুন্দরভাবে একটা হাইপ তৈরি হয়, এই জন্য আগে ছবি সরানোর নির্দেশ, এরপরে আসবে রাষ্ট্রপতিকে নিজেকে সরানোর নির্দেশ। রাষ্ট্রপতিকে সরাতে হবে, এটা একটা অনিবার্য বাস্তবতা ছিল। কারণ বাংলাদেশে একটা নতুন পার্লামেন্ট গঠিত হবে, সে পার্লামেন্টে ভাষণ দেবেন এই রাষ্ট্রপতি, এবং সবাই এই চুপ্পুকে মহামান্য রাষ্ট্রপতি বলে তার বক্তব্যের উপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করবে। এটা বিপ্লবের সাথে একদম যায় না। এই জন্যে এই চুপ্পুকে সরানো এটা একদম অনিবার্য ছিল। আমি যে কথাটা নানান আলোচনায়
দুই দিন যাবত বলছি যে বাংলাদেশে আরেকটা বিপ্লব হবে, যেটা গণ অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক রেজা কিবরিয়া বলেছিলেন বাংলাদেশে আরেকটা বিপ্লব হবে। আমি এটা ডিটেলস আলোচনা করেছি। সেই বিপ্লবে পিনাকি ভট্টাচার্য, মাহমুদুর রহমান, ইলিয়াস, আপ বাংলাদেশ আরও নানান গোষ্ঠী ভূমিকা রাখবে এবং জামাত শিবিরও সেই বিপ্লবে সহায়তা করবে, সরাসরি না হলেও। সেখানে নতুন সংবিধান প্রণয়ন বা এই সংবিধান বাতিলের একটা বিষয় থাকবে। তো এই জায়গায় রাষ্ট্রপতিকে সরানো ওই বিপ্লবের অন্যতম একটা এজেন্ডা হবে। যেমন আরেকটি বিপ্লব যদি হয়, যে কথাটা আমরা বলেছি, আলাদা আলোচনা করেছি, শুনবেন। সেই বিপ্লব সফল করতে রাষ্ট্রপতিকে সবার আগে লাথি দিতে হবে, চুপ্পুকে সবার আগে সরাতে হবে। এটা তো সিম্পল হিসাব। তো এই জায়গায় প্রসঙ্গত 5 আগস্টের পর যখন 8 আগস্ট নতুন সরকার দায়িত্বে আসে, তখন বড় মিশনগুলো আগেই সরিয়েছিল রাষ্ট্রপতির ছবি। কয়েকটি মিশন না সরানোর কারণ মৌখিক নির্দেশনা দেওয়া হয়। খুব সহজভাবে বিষয়টা উপস্থাপন করা হয়েছে গণমাধ্যমে, কিন্তু না, ভিতরে অন্দরমহলের খবর যারা রাখেন, বিশেষ করে পিনাকি ভট্টাচার্য রিলেটেড যে গ্রুপটা, তারা এটাকে রাষ্ট্রপতিকে সরানোর প্রক্রিয়া হিসাবেই ব্যাখ্যা করছেন এবং আমিও বিশ্বাস করি এই রাষ্ট্রপতিকে সরানো হবেই। এটা মাস্ট। শুধু সরানো হবে না, সরানো হবে না, গ্রেপ্তার করতে হবে। ওদিকে এনসিপির ছেলেরা নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে এক প্রকার মাঠে নেমে গিয়েছে। সেই জায়গায় চুপ করতে নীতি থাকতে পারে না। আবার কেউ কেউ বলছেন, যেমন সাংবাদিক ইলিয়াস বলেছেন, এবার চুপ্পুকে জয় বাংলা করা হচ্ছে, এরপরে ধরা হবে ওয়াকারকে, এর মানে সংস্কার হবে। তাহলে এই বিষয়টা স্বাভাবিক না। সাংবাদিক ইলিয়াসের যে বক্তব্য বা পিনাকির যে গ্রুপটা আছে, তাদের যে এক্সপ্রেশন এই রাষ্ট্রপতির এই বিষয়টার পর, সেটা থেকে স্পষ্ট বোঝা যায় যে রাষ্ট্রপতিকে সরানো হবে, এরপরে ক্যান্টনমেন্টে হাত দেওয়া হতে পারে। তবে ক্যান্টনমেন্টে হাত দেওয়াটা ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। তবে ওই যেটা বলছি যে আরেকটা বিপ্লব বাংলাদেশে হবে, আরেকটা বিপ্লব লাগবে। সেই বিপ্লবের ফলে বাংলাদেশে একটা বড় পরিবর্তন আসবে। কিন্তু স্বাভাবিকভাবে বিএনপি অনেক কিছুই হতে দেবে না এবং ওয়াকারও অনেক কিছুই করবে না। এবং ক্যান্টনমেন্টে হাত দেওয়া বা এই বিষয়েও এটাও যে একদম অমূলক না, এটা কঠিন হলো বিপ্লবের মাধ্যমে হলো যে হবে, তার প্রমাণ হাসনাত সার্জি সেনাবাহিনী ডিজিএফআইয়ের বিরুদ্ধে কথা বলছেন, ডিজিএফআই বিল্ডিং এর ইট খুলিয়ে আনার কথা বলছেন। আবার পিনাকি, ইলিয়াস দম এরা তো আছেই। অতএব দর্শক, বাংলাদেশে বড় কিছু ঘটতে যাচ্ছে, এটা স্পষ্ট। নতুন করে প্রকাশিত হয়েছে শেখ হাসিনার 3টি ভয়ঙ্কর জালিয়াতি। এই 15ই আগস্টকে কেন্দ্র করে যে জালিয়াতিটা সে করেছিল, সেই 3টি জালিয়াতি প্রকাশ হয়ে পড়েছে। কি কি জালিয়াতি প্রকাশ হয়েছে, এইখানে যাবার আগে আমরা ছোট্ট করে একটু কথা বলে আসি যে যারা এখন শেখ মুজিব বন্দনায় এখনো যারা অস্থির, যারা শেখ মুজিব এবং শেখ হাসিনাকে আলাদা করে দেখতে চান, যারা ইনিয়ে বিনিয়ে কেঁদে কুটিয়ে বলার চেষ্টা করেন যে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু এক জিনিস নয়, শেখ মুজিবের শাসন ছিল শেখ হাসিনার চেয়ে আরো ভয়ঙ্কর, আরো ফ্যাসিবাদ এবং আরো স্বৈরতন্ত্রের ধারক ও বাহক। তিনি বলেছেন যে এই যে শেখ হাসিনা আয়না ঘর করেছে, গুম করে আয়না ঘরের ভিতরে রেখে দিয়েছে, এই আয়না ঘরের ধারণাটি কোথা থেকে এসেছে? আয়না ঘরের এই ধারণাটি শেখ হাসিনা নিয়েছেন তার পিতার শাসনামল থেকে। শেখ মুজিবের শাসনামলে রক্ষী বাহিনী যখন গঠিত হলো 1972 সালে, এই রক্ষী বাহিনী মূলত ছিল বাংলাদেশ সেনাবাহিনীর প্যারালাল একটি বাহিনী এবং এটি গঠন করা হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীকে ডিজেবল এবং তাদেরকে অকর্মণ্য করে তোলার জন্য। আর এই রক্ষী বাহিনী প্রধান ছিলেন ওই সময় তোফায়েল আহমেদ এবং ওখানে কাদের সিদ্দিকী, এখন যিনি কথা বলেন, কাদের সিদ্দিকীর একটি ভিডিও আমি দিয়ে দিচ্ছি, দেখুন কাদের সিদ্দিকী ওই সময় কিভাবে মানুষকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছে ঢাকায়, আমি সেটি দিয়ে দিচ্ছি। তো যাই হোক, এই রক্ষী বাহিনীগুলো 10,000 যুবককে ধরে নিয়ে গিয়ে খাসি জবাই করার পরে যেমন তার খাল গায়ে থেকে খুলে নেয়, এরকম ওই যুবকদের শরীরের খাল খুলে নিয়েছে এই শেখ মুজিবের রক্ষী বাহিনী। আমরা গ্রামে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, মুরব্বী যারা এখনো বেঁচে আছে, তাদের সাথে কথা বলে জানতে পারি যে ওই সময় স্বাধীনতার পরে প্রথম মুক্তিযোদ্ধার খুনি হচ্ছে শেখ মুজিবের সরকার। তিনি জাসদের যে 33,000 নেতাকর্মীকে হত্যা করেন, তার ভিতরে প্রথম শুরুটাই হয় জাসদের সিরাজুল আলম খানকে দিয়ে। তাহলে প্রথম মুক্তিযোদ্ধার খুনি বাংলাদেশে কে? ওই সরকার, যারা মুক্তিযোদ্ধার সরকার বলে নিজেদেরকে দাবি করে। অ্যান্থনি মাস কারেনহাস তার একটা সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন শেখ মুজিবের। তিনি কেঁদে কেঁদে জিজ্ঞেস করেছিলেন যে আপনার 74 সালের দুর্ভিক্ষে আপনার প্রায় 20 লক্ষ লোক নিহত হয়েছে, না খেয়ে মারা গেছে। শেখ মুজিব তাকে ধমক দিয়ে বলেছিলেন, কোথায় পেয়েছেন আপনারা এগুলো? 20 লক্ষ লোক, মাত্র কয়েকশো লোক মারা গেছে, আপনারা তাকে বলছেন 20 লক্ষ লোক মারা গেছে। এই হচ্ছে শেখ মুজিবের শাসনামল। স্বাধীন বাংলাদেশে প্রথম একজন মুক্তিযোদ্ধাকে বন্দী করা হয়, যিনি মেজর আব্দুল জলিল, 8 নম্বর সেক্টরের যিনি সেক্টর কমান্ডার ছিলেন, তাকে বন্দী করা হয় এবং পরবর্তীতে তাকে গুম করা হয়। তিনি স্বাধীনতার পরে ভারতীয় বাহিনী দেশে যে লুটপাট চালাচ্ছিল, প্রথম প্রতিবাদ করেছিলেন এই মেজর আব্দুল জলিল, তাকে বন্দী করা হয়, গুম করা হয়। এই আয়না ঘরের ধারণা ওইখান থেকে এসেছে। এখন যারা বলার চেষ্টা করছেন যে শেখ মুজিব আর শেখ হাসিনা এক নয়, এরা আর 10 বছর পরে
শেখ হাসিনাকে মায়ের সমান মর্যাদা দিয়ে শেখ হাসিনার দিবস পালন করবে, বলবো এটা খুবই স্বর্ণময় অধ্যায় ছিল। আসলে মূলত বিষয়টা অন্যখানে। বিষয়টা হচ্ছে এটা তাদের ধান্দাবাজি, এটা তাদের ধাপ্পাবাজি। এই শেখ মুজিব আসলে তারা জানে যে শেখ মুজিব কি ছিল, কিন্তু তারা প্রচুর টাকা পায়। টাকার বিনিময়ে তারা সীমান্তের ওপার থেকে যে প্রেসক্রিপশনটা আসে সেটি এখানে বাস্তবায়ন করার চেষ্টা করে। কারণ এদেশে শেখ মুজিবকে জিন্দা রাখলে, মানুষের মস্তিষ্কের উপর চাপিয়ে দিতে পারলে ভারত এখান থেকে অনেক ফায়দা লুটতে পারে। তাদের অনেক ফায়দা আছে, কারণ তারা এই দেশটাকে যে কিভাবে ধ্বংস করতে চেয়েছে শেখ মুজিবকে দিয়ে, ওই তাকে দিয়েই সম্ভব হয়েছিল। যার কারণে তারা এই বয়ানটা জারি রাখতে চায় এবং তার লোকজনকে দিয়ে তারা এই কাজটি আবার পুনরায় শুরু করতে চায়। যারা বলেন যে শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা বারবার বলে আসছি, আমরা ইতিহাস পাঠ করতে হবে। এই প্রজন্ম যারা আওয়ামী ব্যান্ড ওয়াগন হুইল ইফেক্ট দ্বারা আক্রান্ত, এই প্রজন্ম এই ইতিহাসগুলো পড়ে না। তাদেরকে তাদের মস্তিষ্কের ভিতরে যা ঢুকিয়ে দেওয়া হয়েছে ভারত এবং আওয়ামী লীগের পক্ষ থেকে, তারা সেটাই গলৎকরণ করেছে। শেখ মুজিব সে তো পাকিস্তানিদের হাতে স্বেচ্ছায় ধরা দিয়েছিল, আর আওয়ামী লীগের সমস্ত নেতাগুলো চলে গিয়েছিল ইন্ডিয়াতে। তারা সেখানে বসে বসে আরামে জীবনযাপন করেছে এবং খেয়েছে। শেখ মুজিবের কাছে শারমিন আহমেদ তার তাজউদ্দিন নেতা ও পিতা এই বইতে তিনি বলেছেন যে কতবার ঘুরেছে শেখ মুজিবের কাছে টেপ রেকর্ডার নিয়ে যে আপনি একটা স্বাধীনতার ঘোষণা দিয়ে যান। তিনি বলেছেন না, এটি করলে আমার বিপদ আছে, এটি আমি করতে পারি না। তিনি নাকি স্বাধীনতার ঘোষক, তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। অথচ দেখুন, এক সাংবাদিক তাকে যখন প্রশ্ন করছে, এটি বন্ধ করে রেখেছিল, গায়েব করে রেখেছিল, লুকিয়ে রেখেছিল। এটি হাসিনার পলায়নের পরে এদেশের জনগণ খুঁজে বের করেছে এই সমস্ত ভিডিও ক্লিপগুলো। তাকে সাংবাদিক জিজ্ঞেস করছে যে আপনি কি চান? বলছে আমি যে নির্বাচন করেছি, সেই নির্বাচনে জয়লাভ করেছি, আমার হাতে ক্ষমতা দেওয়া হোক, আমি এখানে শান্তিতে বসবাস করতে চাই আমার লোকজনগুলোকে নিয়ে, এবং আমি এখানে স্বাধীনভাবে বসবাস করতে চাই। সাথে সাথে সাংবাদিক প্রশ্ন করছে যে আপনি কি এটা কি তার মানে জমিন আলাদা করার কথা বলছেন? উনি সাথে সাথে বলছেন যে না, আমি এটি মিন করি নাই। শুনুন, তার মুখ দিয়েই শুনুন, শেখ মুজিবের মুখ থেকে শুনুন। I want my emancipation. I want to live like a free citizen of a free country. You mean independence? That I don't mean. এরপরেও বলবেন শেখ মুজিব স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে, তার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। তিনি দেশের স্বাধীনতা চেয়েছিলেন, তিনি আসলে চেয়েছিলেন ক্ষমতার ভাগাভাগি। ইধার মে হাম উধার মে তুম, এই ডক্ট্রিনে সে এই দেশটাকে শাসন করতে চেয়েছিল। কিন্তু জনগণ ঝাঁপিয়ে পড়েছে পাকিস্তানি হানাদার বাহিনীদের উপরে। আপামর জনসাধারণ, কৃষক, কুলি, মুটে, মজুর সবাই যখন ঝাঁপিয়ে পড়েছে, তখন ডিসেম্বরের 3 তারিখে বিজয়ের দ্বার প্রান্তে একবার বিজয় যখন ঘরের দরজায়, তখন ভারত এসে সেই বিজয়টা ঘরে তুলে নিয়েছে। এরপরে আরেকটি মহা জালিয়াতি ফাঁস হয়েছে আজকের এই দিনে। এটি হচ্ছে, আমরা জানি 2012 সালে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি প্রকাশ হলো। মহা ধুমধামে হাজার হাজার রাষ্ট্রীয় অর্থ অপচয় করে বইটি প্রকাশ করা হলো। এবং আমরা তখন এই বইটির এত গুণগান শুনেছি শেখ হাসিনার কাছ থেকে। শেখ হাসিনা বারবার বলেছে যে বাবার 4টি খাতা ঘেঁটে সেখান থেকে পড়ে বিশ্লেষণ করে গবেষণা করে তারপরে এই বইটি লেখা হয়েছে, বা তারপরে এটি সংকলন করা হয়েছে। এটি সম্পূর্ণ বাবার নিজের হাতের লেখা। অথচ চ্যানেল 24 আজকে একটি রিপোর্ট প্রকাশ করেছে, তারা এসবির যে নথিপত্র ঘাটতে গিয়ে সেখান থেকে নথিটি বের হয়েছে যে আসলে মূলত এই অসমাপ্ত আত্মজীবনী বইটি লিখেছে তৎকালীন এসবির প্রধান জাভেদ পাটোয়ারি। এই বইটি লেখার কারণে জাভেদ পাটোয়ারি 2018 সালে তিনি এসবির প্রধান থেকে ডাইরেক্ট বাংলাদেশের পুলিশের আইজিপি হিসেবে পদোন্নতি পান, এবং তাকে সহযোগিতা করেছে 123 জন পুলিশ অফিসার। এই 123 জনকে পরে এর পুরস্কার স্বরূপ প্রত্যেককে ঢাকার মিরপুরে, তারপরে ধানমন্ডিতে, বিভিন্ন জায়গায় একটি করে ফ্ল্যাট দেওয়া হয় এবং প্রত্যেককে 1 কোটি করে টাকা পুরস্কার দেওয়া হয়। এত বড় জালিয়াত এরা। আর সর্বশেষ যে জালিয়াতি করেছে, টাকার তো কোনো অভাব নাই, সব তো বাংলাদেশের সমস্ত টাকা লুটপাট করে নিয়ে পালিয়ে বসে আছে বাইরে। এই 15 আগস্টকে কেন্দ্র করে সবিজের কিছু ইতর তারকা আছে, এই ইতরদেরকে মেহের আফরোজ শাওনের ব্যাংক অ্যাকাউন্ট থেকে তাদের প্রত্যেককে 1000-20 করে টাকা দেওয়া হয়েছে এই দিনকে উপলক্ষ করে পোস্ট দেওয়ার জন্য। আর আমাদের এই সবিজ তারকার এই ইতরগুলো, এরা এত বড় ইতর, এরা টাকার প্রতি এদের এত লোভ যে টাকা যদি এদের পায়খানার উপরে টাকা রেখে যদি বলা হয় মুখ দিয়ে তোলো, ওরা দাঁত দিয়ে কামড় দিয়ে তুলবে, এত বড় ইতর এরা। সেই প্রত্যেকেই ফেসবুকে পোস্ট দিয়েছে। এই ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে দেখুন জনতা কি করেছে, বিক্ষুব্ধ জনতা এই তারকাগুলোর। এভাবেই এরা দিন দিন জনবিচ্ছিন্ন হয়ে যাবে এবং বাংলাদেশের মানুষ এদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। এই প্রজন্ম আর সেই প্রজন্ম নয় যে এদেরকে আন্দাজে আজে বাজে বুঝিয়ে, আবুল তাবুল ধুনফুন বুঝিয়ে এদেরকে ছেলে ভোলানো গান শুনিয়ে চুপ করিয়ে রাখা যাবে। এই প্রজন্ম সেই প্রজন্ম নয়। একজন আসামি আছে যার ব্যাপারে তদন্ত করে পেয়েছি সে মাথায় গুলি করে 1030 জন মানুষকে হত্যা করেছে। গুম করে মানুষদের আয়নাঘরে রাখা হয়েছিল। তার একটি নেশা ছিল এই গুম ব্যক্তিদের হাত পা চোখ বেঁধে নৌকায় করে মাঝ বুড়িগঙ্গায় নিয়ে যেত, গুলি করে লাশটা নদীতে ফেলতো, গুলিটা ভিকটিমের মাথার কাছে নিয়ে করত। আমি জিজ্ঞাসা করলাম সেটা কেন? তার জবাব, গুলি করার পর নিহত ব্যক্তির মগজ ও রক্তের গরম ছিটা হাতে লাগলে দারুণ ফিলিংস অনুভব হতো। কে এই ভয়ানক খুনি? কে এই সিরিয়াল কিলার?
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের এই বক্তব্যের সূত্র ধরে আমার দেশ অনুসন্ধান চালায়। অনুসন্ধানে জানা গেছে এই হিংস্র খুনি বরখাস্তকৃত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান। 2009 থেকে 2015 সাল পর্যন্ত র্যাবের বিভিন্ন পদে কর্মরত থাকা অবস্থায় নিজের টিম নিয়ে এই খুনগুলো করেছেন তিনি। গুম করা ব্যক্তিকে খুন করতে তিনি বলতেন, গল্ফ করো, অর্থাৎ ওকে খুন করো। জিয়াউল আহসান এখন কেরানীগঞ্জ বিশেষ কারাগারের ধলেশ্বরী ভবনে ডিভিশনপ্রাপ্ত সেলে বন্দী আছেন। টেলিফোনে জানতে চাইলে বিশেষ কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সাইফ উদ্দিন নয়ন জানান, সুনির্দিষ্ট কি অপরাধে তিনি কারাগারে আছেন বলতে পারছি না, তবে তিনি 15টি মামলায় বন্দী আছেন। এই সম্পর্কে অনুসন্ধান করতে গিয়ে জিয়াউল আহসানের নৃশংসতার অসংখ্য কাহিনী জানা গেছে। পলাতক শেখ হাসিনা এবং তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকের নির্দেশেই বেশি মানুষকে গুম খুন করেছেন জিয়াউল আহসান। তিনি হাসিনা ও তারিক সিদ্দিকের একান্ত অনুগত ও বিশ্বস্ত ছিলেন। তাদের নির্দেশে গুম করে আয়নাঘরে রাখতেন ভিকটিমদের। সেখান থেকে বিভিন্ন কায়দায় খুন করে লাশ গুম করে দেয়া হতো। জিয়াউল আহসান গুম হওয়া ব্যক্তিদের জম টুপি পরিয়ে মাইক্রোবাসে করে পোস্তগোলা ব্রিজ, কাঞ্চন ব্রিজ কিংবা কাঁচপুর ব্রিজে নিয়ে গিয়ে গুলি করে লাশ ফেলে দিত শীতলক্ষা ও বুড়িগঙ্গা নদীতে। একদিনে একজনকে দিয়ে 11টি এবং আরেকজনকে দিয়ে 13টি খুন করারও রেকর্ড আছে। কখনো মাইক্রোবাসে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হতো। এরপর লাশ রেললাইনের উপরে শুইয়ে দিত। ট্রেন এসে লাশকে দ্বিখণ্ডিত ত্রিখণ্ডিত করত। 2011 থেকে 2015 পর্যন্ত সময়ে কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত ট্রেনে কাটা যত অজ্ঞাত পরিচয় লাশ পাওয়া যেত তা সবই জিয়াউল আহসানের খুন করা। বেশিরভাগ খুন করা হয়েছে বুড়িগঙ্গা ও শীতলক্ষা নদীতে। একটি নির্দিষ্ট নৌকা ছিল, সেই নৌকায় করে জম টুপি পরা ব্যক্তিদের মাঝ নদীতে নিয়ে টুপি খুলত, চোখ বাঁধা অবস্থায় থাকতো, মাথার একেবারে কাছে অস্ত্র উঁচিয়ে গুলি করত। ফিনকি দিয়ে রক্ত ও মগজ এসে পড়তো জিয়াউল আহসানের হাতে, তখন তিনি উল্লাস করতেন। কখনো আবার দেখা যেত আগে হত্যা করা লাশ নৌকায় তুলে নিচে ও উপরে সিমেন্ট ভর্তি বস্তার সঙ্গে বেঁধে বুড়িগঙ্গায় ফেলে দিত, যাতে লাশ পানির নিচে চলে যায়। হতভাগ্য বিএনপি নেতা ইলিয়াস আলীর শেষ পরিণতিও ঘটে জিয়াউলের হাতে। শুধু তাই নয়, ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর চাহিদা অনুযায়ী বিভিন্ন ব্যক্তিকে ধরে সীমান্তের ওপারে তাদের হাতে তুলে দেওয়ারও অনেক ঘটনা আছে। সিলেট সীমান্তে এমন 7 জনকে তুলে দেওয়ার নজির একটি রেকর্ডে উল্লেখ আছে। একবার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক সিদ্দিকের ক্যান্টনমেন্টের বাসা থেকে 50 কেজিরও বেশি ওজনের একটি বস্তা পাঠানো হয় জিয়াউল আহসানের বাসায়। গাড়িতে করে যিনি এই বস্তা জিয়াউলের বাসায় নিয়ে যান তার বর্ণনায় উল্লেখ করা হয়। দর্শক, আশা করি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে কোনো নতুন টপিকস নিয়ে। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।